আই নিড ইউ। আমি তোমাকে চাই, মানে চাই। হোক সেটা বিয়ে করে কিংবা না করে। ইউ নো, আই এম ভেরি রোমান্টিক। তুমি যদি বউ হতে চাও তাহলে সসম্মানের সাথে যাবে, আর যদি বিয়ে না করেই। পুরো লেখাটা পড়ার আগে আরশিয়ার রাগ উঠে গেল, চোয়াল শক্ত হয়ে গেল, মস্তিষ্ক রাগের হানা দিল। রাগে তার পুরো শরীর কাঁপছে, চোখে মুখে হিংস্রতা প্রকাশ পাচ্ছে। লেখা কাগজটা এক হাতে চেপে ধরল, চোখ বুলিয়ে ভার্সিটির মাঠে একপাশে কাঙ্ক্ষিত মানুষটিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। হনহনে ছুটে গেল সেখানে। ক্লাস শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল রিহান। সাথে আরও আছে অভিক, রনিত আর শাহিন। বন্ধু মহলে আরেকজন আছে, সে আসেনি। আড্ডার মাঝে রনিত বলে উঠল, দোস্ত, তোর আর আরশিয়ার জুটিটা সেই লাগে। দুজনের কেউ কাউকে দেখতে পারিস না, একজন আরেকজনকে দেখলে এমন ভাবে ভাব করিস যেন জাতশত্রু। তোদের ঝগড়া দেখতে বেশ মজা। সাহিল সাপ মত মিলিয়ে বলল, দোস্ত, এমন ঝগড়া কিন্তু ভবিষ্যতের অন্য কিছুর লক্ষণ। ওই দেখ, নাটক সিনেমায় দেখিস না, নায়ক নায়িকা প্রথমে কেউ কাউকে পছন্দ করে না, এক সময় আবার দুজনে প্রেমে পড়ে যায়। রনিতের কথায় বাকি দুজন হেসে উঠল। বিরক্তিতে নাক কুঁচকে কেবল রিহান। তার মতে অসভ্য মেয়েটার নাম নিতে তার মন মেজাজ খারাপ হলো। দাঁত কিরমির করে কিছু বলার জন্য মুখ খোলার আগে তার গালে কষে থাপ্পড় পড়ল। সেই থাপ্পড় কলতালে ভার্সিটির সকলে তাদের দিকে তাকালো। শুরু হলো নানান আলোচনা। রিহান সহ সকলে আশ্চর্য হলো। সবকিছু এত দ্রুত হলো যার কারণে রিয়ান ওর কথাটা কিছুটা বুঝতে পারছে না। হ্যাঁ, থাপ্পড়টা ওই আরশিএম মেরেছে, শুধু থাপ্পড় মেরে থামেনি। রিহানের শার্টের কলার চেপে রেগে বলল, আমি কোনো রাস্তার মেয়ে নয় যে টাকার লোভে চরিত্রহীনদের সাথে সম্পর্কে যাব। আমাকে এমন কুপ্রস্তাব দেওয়ার সাহস কী করে হয় আপনার? মেয়ে দরকার হলে সেসব জায়গায় যাবেন, আপনি এই ভার্সিটিতে আসেন কেন, যেখানে আপনার মধ্যে সামান্য পারিবারিক নৈতিক শিক্ষা নেই? সেখানে ভার্সিটি এসে ডিগ্রি অর্জন করে কি হবে? আগে মানুষকে সম্মান করতে শিখবেন, তারপর আসবেন। বিশেষ করে মেয়েদের সম্মান করতে শিখবেন। রিহান বিস্মিত সাথে ওর বন্ধুরা অভিক এগিয়ে আসে। আরশিয়াকে বলতে চাইল, তুমি কাকে কি বলছো আরশিয়া? রিহান কি করছে? আরশিয়া ওর শার্টের কলার ছেড়ে দিল, অভিকের দিকে তাকিয়ে বলল, সেটা আপনার অভদ্র বেয়াদব বন্ধুকে জিজ্ঞাসা করবেন। কথাটি বলে আরশিয়া রেগেমেগে ভার্সিটির প্রাঙ্গণ থেকে চলে গেল। হয়তো বাসার উদ্দেশ্যে যাওয়ার আগে চিরকুটটা তার হাতে দিয়ে গেছে। রিয়ান গালে হাত দিয়ে দাঁড়িয়েছে। রাগে তার শরীর মন দুটোই জ্বলছে। এখন বুঝতে পারছে না তার ও কি হলো এটা, যেখানে সে কিছুই করেনি। অভিক, রনিত, সাহিল এসে রিয়ানের হাতে কাগজটা দেখতে চাইল। সাহিল কাগজটা খুলছে। রিয়ান রেগে জোরে বলল, ওই মেয়ের সাথে এবার যা হবে খুব খারাপ হবে। সাহিল কাগজের লেখাটা পড়ে অবাক হলো। রিহানকে বলল, মেয়েটার দোষ নেই, দেখ এটা। বলে কাগজটা মেলে ধরে ওর সামনে ধরলো। রিহান পড়ল, রাগ আরো দ্বিগুণ হলো। বলল, যে লিখেছে তাকে খুঁজে বার কর, আর ওই মেয়েকে তো আমি শাস্তি দিয়েই ছাড়বো। এতদিন সামান্য বিষয় নিয়ে হলো তেমন কিছু বলি নাই, কিন্তু আজকে অনেক বড় ভুল করছি, এর মাসুল দিতে হবে। অভি বলল, কিন্তু মেয়েটার তো দোষ নেই, সে তো মনে করছে তুই লিখছিস, তোর সাথে যেহেতু ঝামেলা চলে তাই। রিয়ানের কথা শেষ করতে দিল না, অভিকের উপর ক্ষেপে উঠল, আমি লিখেছি মানে? আমার মাইন্ড এত খারাপ ও আমার পারিবারিক শিক্ষার দিকে আঙুল তুলছে? সেটা হোক জেনে কিংবা না জেনে, আমার সম্মানে আঘাত লেগেছে, আমি প্রতিশোধ দেব। এখন আপাতত খোঁজ লাগা, কার এত বড় সাহস, কে করলো এই কাজ, আমি আসছি। বলে রিহান চলে গেল। রোহিত বলল, হয়ে গেল, এই মেয়ে নিশ্চিত এবার খবর খারাপ আছে। সাহিল কাগজটা দেখে বলল, কেউ কম নয়, দুজনের সেম, টক্কর বেশ জমবে। তবে এই কাজ কে করলো সেটা তো আমি বুঝতে পারছি না। হঠাৎ অভিকের চোখে কিছু পড়ল। বলল, এমন কেউ করছে যে আশিয়ান আর রিহানের ঝামেলা বাড়াতে চায়। ভার্সিটির সেই প্রথম দিন থেকে শুরু হয়েছিল তাদের প্রথম ঝামেলা। রিহান অনার্স তৃতীয় বর্ষের ছাত্র, আসিয়া তখন অনার্স প্রথম বর্ষের নতুন ভর্তি হয়। ভার্সিটির ক্লাস এক মাসে আগে শুরু হলে সে আসতে পারেনি অসুস্থতার কারণে। এক মাস পর প্রথমে পা দেয় স্বপ্নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মনে ছিল প্রথম ভার্সিটি আসার আনন্দের মুখ, মুখে ছিল হাসি, আর পাশে ছিল তারই প্রিয় বেস্ট ফ্রেন্ড আরতি। ভাগ্যের জোরে কিভাবে যেন দুজনে এক ভার্সিটিতে চান্স পায়, যদিও তাদের ডিপার্টমেন্ট আলাদা। আশিয়ার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স আর আর্থের ইকোনমিক্স।
সেদিন আনন্দের সহিত ভার্সিটিতে পা দিলে সে আনন্দ বেশিক্ষণ থাকে না। ভার্সিটির গেট পেরিয়ে যেতে হুট করে একদল ছেলে সামনে এসে দাঁড়ায়। আরশি এর অর্থীকে ধমকে দাঁড়ায়। অর্থী ভয় পেলে আরশি স্বাভাবিক। সে সহজে ভয় পায় না, নিজেকে খুব স্ট্রং মনে করে এবং রাখেও। আরশিয়া তাদের বলল, কি চাই? দলের একটি ছেলে জানতে চাইল, জুনিয়র তো, তাই তো? হ্যাঁ তো। তো মানে সম্মান দিবে না? এমনভাবে বলছো যেন কোনো মিনিস্টারের মেয়ে। সিনিয়ররা সম্মান নিতে রাস্তায় আসে, সম্মান রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়? সম্মান নিতে হলে সম্মান দিতে হয়। আপনারা সম্মান দিয়েছেন, অসভ্যের মতো পদ আঁকলে দাঁড়িয়েছেন। ঠিক শেষের কথাটুকু, এতটুকু কথায় রিয়ানের কানে গেল, কারণ এই কথাটা আশিয়ার একটু জোরেই বলেছিল। রিয়ান পাশে ছিল, যারা র্যাগ দেওয়ার ধান্দায় ছিল তারা ওর প্রিয় বন্ধু না হলেও ক্লাসমেট ছিল। মাঝে মধ্যে ছেলেটা একটু ট্যাগ দিতেই পারে, বাড়াবাড়ি করলে সে নিজেও প্রতিবাদ করে। তবে প্রথম এসে এমন কথা রিয়ানের সহ্য হলো না, উঠে গেল তাদের সামনে। রিয়ান যেতে ছেলেগুলো বলে, রিয়ান দেখ না, জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে কিরকম অসভ্যের মতো আচরণ করছে। আসিয়া আবার ছেলেটার দিকে তাকালো, সেও তার দিকে তাকিয়ে আছে। আসিয়া বলল, ভয় দেখাতে ভার্সিটিতে গুন্ডার মস্তা ডেকে আনছেন নাকি? ওয়াও, আমি তো ভয়ে সিটিয়ে গেলাম বলে হেসে উঠল। আরতি ভয়ে বারবার ওকে থামতে বলছে, কিন্তু না, ও তো থামছেই না। আরশি আর বলা কথাটা ওর গায়ে আগুন ধরে দিল। রেগে হাতের মুঠ ধরল। পাশের জনকে উদ্দেশ্য করে বলল, ওকে স্পেশাল রেগ দে। সিনিয়রদের সাথে বেয়াদবি করার জন্য ভার্সিটির মাথায় কান ধরে 1 ঘন্টা দাঁড় থাকতে হবে। সবাই দেখবে সিনিয়রদের সাথে বেয়াদবি করার ফল। রিয়ানের কথা শেষ হতে আসে আবার হেসে উঠল। কোনো মতে হাসি আটকে বলে, এক্সকিউজ মি, ভার্সিটি কি আপনার বাবার যে আপনার কথা শুনতে হবে? সিনিয়ররা সম্মান পাওয়া মতো কাজ করলে অবশ্যই সম্মান করতাম। বাট সরি, আমার লেট হয়ে যাচ্ছে, চল আরতি। সবাইকে অগ্রাহ্য করে আসি চলে গেল। সকলে অবাক, রিয়ান রেগে গেল প্রচণ্ড। এখনো পর্যন্ত ভার্সিটি তাদের উপরে কথা বলার সাহস দেখায়নি, সেখানে এই মেয়ে প্রথম দিনে এমন অসম্মান করলো। এটা তার আত্মসম্মানে লেগেছে। তারপর চলে গেছে 2 মাস। তারপর থেকে এই পর্যন্ত দুজনের মধ্যে সেরকম রেষারেষি চলতে থাকে। ভার্সিটির বেলা অর্ধেক মানুষ জানে তাদের এইসবের কাহিনী। অনেকে অবাক হয়, সে রিয়ানের উপর সব মেয়েরা ফিদা, যার উপর ভয়ে কেউ কথা বলে না। ভার্সিটির সব স্যারদের প্রিয় ছাত্র, কারণ সে পড়াশোনায় ক্লাস টপার অ্যান্ড তার চাচু এই ভার্সিটির ভিসি। বাবার একমাত্র ছেলে সে, টাকা পয়সার অভাব নেই। অ্যাটিটিউড আর আভিজাত্য নিয়ে চলে, তবে অনেক অসম্মান করে না। আশির সাথে যা ঘটে তা দুজনের ছাড় না দেওয়া এবং ভুল বোঝাবুঝির কারণে আজও তাই হলো। না জানি আজকের পর আরও কীভাবে, একমাত্র আল্লাহ জানে। রিয়ান যে রেগে আছে, কিছু তো করবে। পরিবারের নিয়ে কথা বললে ওর মাথা পাগল হয়ে যায়। পরিবারের জন্য ও সব করতে পারে। অনেকের কথায় রোহিত সাথ দিল। সাহেল বলে, ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করতে হবে, কাল যা হবে দেখা যাবে। আজ বাসায় চল। এই রিহান না থাকলে আড্ডা কেমন ফিকে লাগে। আরসি ভার্সিটি থেকে বেরিয়ে সোজা বাসায় গেছে। আজ আরতি সাথে ছিল না। বাসায় গিয়ে সোফায় বসে পড়ল। রাগ তার এখনও কমেনি। সম্মান মেয়েদের কাছে অনেক দামি। সেখানে এমন প্রস্তাব দিলে যে কেউ রেগে যাবে। কিছু মেয়ে আছে রাজি হতে পারে, তাদের অবশ্য মেয়েদের কাতারে ধরা হয় না। যারা নিজেদের সম্মান বিসর্জন দেওয়াকে আনন্দ ফুর্তি মনে করছে তারা। না, আর ভাবতে পারছে না, রাগ লাগছে। আশিয়ার মা সানজানা চৌধুরী উপর থেকে নামলেন। মেয়েকে দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? গরম লাগছে? শরবত করে দেব? এই রহিমা, 1 গ্লাস শরবত করে দে তো। রহিমা হলো তাদের বাসার কাজের মহিলা। আরসিয়ে বসা থেকে উঠল, বলল, গরম আমার শরীর নয়, মেজাজে লাগছে। সানজানা চৌধুরী চিন্তিত হলেন, আবারও জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোর, বলবি তো? আসি এবার মায়ের দিকে তাকালো, মাকে জড়িয়ে ধরে বলে, তেমন কিছু না, তোমার না শুনলেও চলবে। আব্বুকে কল করে বলে দিও অফিস থেকে যেন তাড়াতাড়ি আসে। সানজিনা চৌধুরীর মাথা নাড়িয়ে ঠিক আছে বলল। আসিয়া ততক্ষণে নিজের রুমে চলে গেছে। সুবিশালের বাড়িতে তারা মাত্র 3টি মানুষ থাকে। আসিয়ার বাবা আর কোনো ভাই না থাকার কারণে তার দাদুর সব কিছুই তারা পেয়েছে। বড়লোক বাবার মেয়ে হলেও চলাফেরা সাধারণভাবে করে। দেখে বোঝা মুশকিল যে কেমন পরিবারের মেয়ে। বদ্ধ দরজা অনবরত ধাক্কা দিয়ে যাচ্ছেন সাইমা বেগম, কিন্তু দরজা খোলার নাম নেই। এবার তেমনি থামলেন। ছেলেকে শোনানোর জন্য জোরে জোরে বললেন, কী হয়েছে বলবি তো? দরজা বন্ধ করে থাকলে কি বুঝবো? তোর আব্বু অফিসে থেকে এসে অপেক্ষা করছে, জানিস তো বাড়ির সবাই একসাথে খেতে বসেছে। দীর্ঘক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে রিহান দরজা খুলে দিয়ে বলল, আমার কিছু হয়নি আম্মু।
ভালো লাগছে না, তাই দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম। আব্বুকে বলল আমি খাবো না। সাইমা বেগম ছেলের কথা এমনিতে বিশ্বাস করলো না। আজ বিশ্বাস হলো না, জিজ্ঞাসা করলো, এতক্ষণ কেউ ঘুমায়? সেই বিকাল থেকে এসে দরজা বন্ধ করছিস? এখন কয়টা বাজে? রাত 11টা। ও আম্মু, সত্যি ভালো লাগছে না, যাও তো, বলে রিয়ান দরজা লাগিয়ে দেয়। রাজিয়া বেগম ছেলের কি হলো ভাবছে আর ফিরে আসছে। রাগে ক্ষোভে অপমানে সারা রাত ঘুম হলো না রিয়ানের। মূলত এই কারণে সে নিচে যায়নি, খায়নি। ওই মেয়েকে শাস্তি দিবে, তারপর ক্ষান্ত হবে। সেই মুহূর্তে কথা মনে পড়লে রিয়ানের চোয়াল শক্ত হয়ে আসছে। কারো দীর্ঘ রাত ঘুম কাটলো, কেউ বা কিছুই না জেনে আরামে ঘুম দিল। ভোরের আলো ফোড়ার সাথে সাথে শহরে যেন নিদ্রা ভঙ্গ করে হঠাৎ দৌড়াতে শুরু হলো। রাস্তায় গাড়ির হর্ন, বাসের গর্জন আর রিক্সা ঘন্টা মিলেমিশে এক অদ্ভুত কোলাহল তৈরি হয়েছে। ফুটপাতে হেঁটে যাচ্ছে তাড়াহুড়ো করে অফিসগামী মানুষ, কারো কারো হাতে লাঞ্চ বক্স, কারো হাতে অফিসের কাপ। স্কুল বাসে হলুদ রঙের কুয়াশা ভেদ করে এগিয়ে যায়। ছোট্ট বাচ্চারা জানলা দিয়ে কৌতূহল চোখে চারপাশে দেখে। ট্রাফিক সিগন্যালে লাল আলোয় থেমে থাকা গাড়ি, সারি সারি হকারদের ডাকে ভরে ওঠে মোড়গুলো। কোথাও ঠেলা গাড়ি থেকে ভাব ওঠা সিঙাড়া, পেঁয়াজু বিক্রি হচ্ছে, আবার কোথাও মুচি তার দিনের কাজ শুরু করেছে। কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে দেখা গেল উঁচু দালানগুলো। কাঁচের জানলায় সূর্যের প্রথম রশ্মি চকচক করছে। এই শহর সকাল শান্ত নয়। এখানে প্রতিটি মুহূর্ত গতি আর তাড়াহুড়ো মিশে আছে। তবু এর ব্যস্ততার মাঝে লুকিয়েছে জীবনের ছন্দ। তবে চৌধুরী বাড়ি মানে আশিয়ানদের বাড়িটা একটু অন্যরকম। একদম কোলাহলমুক্ত। শহরের বাড়ি হলো এমন জায়গা যেখানে আশেপাশে গাড়ির হর্ন কম শোনা যায়। সকাল হলে শান্ত পরিবেশ, শীতল হাওয়া অনুভব করে। শুধু পাখির কিচিমিচির শব্দ শুনতে পায়। তবে বাসার মধ্যে দুই পাখি আছে, আশিয়ার ভীষণ প্রিয়। বাড়িটার আশপাশ ভীষণ সুন্দর। একপাশে বাহারি রঙের ফুল, ফলের গাছ, ছাদেও কিছু আছে। আর সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। সাধারণত সে ভোরবেলা উঠে পড়াশোনা করে, তবে আজকে অলসতা একটু বেশি ছিল বলে ওঠা হয়নি। আর সে ক্লাস আছে 8টা 20। ও এখন বাজে 7টা 55। যেতে তার 15 মিনিট সময় লাগবে। খেতে লাগবে 5 মিনিট। সিঁড়ি বেয়ে নামছে আর বলছে, আম্মু তাড়াতাড়ি খেতে দাও, সময় একদম হাতে নেই, 5 মিনিট খেতে হবে। সানজিনা চৌধুরী মেয়ের তাড়াহুড়ো দেখে বলেন, আগে নেমে এসে পজ দিচ্ছি, এত তাড়াহুড়ো করে চলে? আরশিয়া ততক্ষণে ডাইনিং টেবিলে এসে বসে পড়ছে। তার পাশে চেয়ারে বসা আশরাফ চৌধুরীর দিকে তাকিয়ে হেসে বলল, গুড মর্নিং আব্বু। আশরাফ চৌধুরী বলল, গুড মর্নিং মামুনি, এত তাড়াহুড়ো করছো কেন? ক্লাস আছে? তাহলে একটু আগেই রেডি হতি। আসো, আমি তোমাকে খাইয়ে দিই। আর সে বাড়িতে ঝামেলা থেকে বাঁচলো। সানজানা চৌধুরী আনা খাবারটুকু স্বামীর পাতে তুলে দিলেন। তিনি মেয়েকে খাইয়ে দিচ্ছেন। কয়েকটা বার নিতেই ঘড়িতে দেখে 8টা বেজে গেছে। আর সে চেয়ার থেকে উঠে পড়ল। মুখ ভর্তি খাবার নিয়ে কোনো মতে বলল, আর খাবো না আব্বু, সময় শেষ, আমার যেতে হবে। কথাটা শেষ না করতে ততক্ষণে দরজা পেরিয়ে গেছে। আশরাফ চৌধুরী পিছন থেকে বলে, পড়ে যাবে তো, ধীরে যাও। সে কথা আশিয়ার কান অবধি পৌঁছলো না। ড্রাইভার গাড়ি নিয়ে রেডি ছিল। ও শুধু উঠে পড়ল। এমনি দিন রিক্সায় যায়, কিন্তু আজ লেট হয়ে যাবে বলে রিক্সায় ওঠানামা করতে যেতে আরও লেট হয়ে যাবে। ভার্সিটি খানিকটা দূরে গাড়ি থামলো আর সে নেমে পড়লো। 1 মিনিট রাস্তায় হেঁটে যাবে। রাস্তা পেরিয়ে ভার্সিটিতে পা রাখতে অথই দৌড়ে এলো। আর সে জিজ্ঞাসা করলো, কী হয়েছে, দৌড়াচ্ছিস কেন? অর্থি হাঁপাতে হাঁপাতে বলল, দোস্ত, তুই যে কালকে বললি রিয়ান ভাইয়া তোকে কুপ্রস্তাব দিয়েছে, চিরকুট লেগেছে, এজন্য তুই থাপ্পড় মেরেছিস, সেসব নিয়ে সমালোচনা চলছে পুরো ভার্সিটি জুড়ে। আর সে রাগ বলল, পুরো কথা না বললে শুনে বলল, ভাগ্য ভালো প্রিন্সিপাল কাছে নালিশ করিনি, আগে পুরোটা শোন। আর সে চুপ করলো। আরতি বলল, তুই বিরাট বড় ভুল করছিস। কালকে চিরকুট রিহান ভাইয়ের নামে লেখা থাকলে তিনি লেখে নেই। লেখাটা রিহান ভাইয়ের নাম করে তোকে ফাড়িয়ে দিয়েছি। জানিস তো মেয়েটা কেমন, একদম অসভ্য, অশালীন ভঙ্গি চলাফেরা। সে তোর আর রিয়ান ভাইয়ের নামে মধ্যে আরও সাপে নেউলে করার জন্য এরকম করছে। একটু আগে সবার সামনে ফাড়িয়ে স্বীকার করছে। রিয়ান ভাই প্রচণ্ড রেগে আছে তোর উপর। আর সে অবাক হলো। সে ভুল করছে, আসলেই না জেনে কত কথা বলে গেছে। তার আগে যাচাই করা উচিত ছিল। কিন্তু ওই মুহূর্তে অমন প্রস্তাব দেখে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে কত কী বলেছে। এর মধ্যে অর্থী বলে উঠল, দোস্ত, রিয়ান ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিস। যদি রেগে আছে অনেক, তুই তাকে বললি বল। তার পরিবারকে বলতে গেলি শুনি। শুনেছি ওনার বাবা ভীষণ ভালো মানুষ। আর সে অনুশোচনা হলো, জানতে চাইল উনি কে। একটু ওকে ভার্সিটি গেট দিয়ে
বেরিয়ে গেছে দেখলাম, শুধু ওনার বন্ধুরা আছে। ক্লাস শেষে আসিয়া আশেপাশে রিহানকে খুঁজলো, কিন্তু কোথাও দেখতে পেল না। ভার্সিটির মাঠে এক কোণে তার বন্ধুদের দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। আসিয়া আর অর্থে সেখানে গেল। অভিক, রনিত, সাহিল আর ইস্তিয়াক কথা বলছে। অভিকের নজর দিতে সবাইকে উদ্দেশ্য করে বলল, পিছনে দেখ, আসছি আসছে। সবাই তাকালো, তার মতো ওরা দুজনে এসে দাঁড়িয়েছে। আসিয়া সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইল, আপনার বন্ধু কোথায়? রনিত উত্তর দিল, তাকে তোমার কি দরকার? আরতি বলল, দরকার আছে বলুন না। রনিত তাকালো মেয়েটার দিকে। মেয়েটাকে দেখলে আজকাল ভালো লাগে, তবে প্রকাশ করে না, আহানের ভয়ে। শত্রুর বান্ধবীকে পেছনে শুনলে রাগ করবে নিশ্চয়। রিহান কোথায় গেছে আমরা জানি না, আমাদের বলে যায়নি, তবে তোমার উপর ক্ষেপে আছে। তুমি কালকে না জেনে অতিরিক্ত বলে ফেলেছো। একজন ছেলে হোক কিংবা মেয়ে হোক, তার কাছে তার পরিবার অনেক বড়। তার সামনে পরিবার, বাবা মা তুলে কথা বললে কারো সহ্য হবে না, স্বাভাবিক। আসিয়া চুপচাপ শুনল, পেছন ফিরে অর্থের হাত চলল গেটের দিকে। আজ নাগাল পায়নি, কাল এসে বলবে, এই ভেবে আসিয়া আনমনে অটোওয়ালাকে বলল, যাবেন মামা? তিনি হ্যাঁ বলতে উঠে পড়ল। আরতি বাসার রাস্তার উল্টো দিকে সে চলে গেছে অন্য পথে। আসিয়া বসে আছে, আশেপাশে সে খেয়াল করেনি। হঠাৎ মুখ চেপে ধরতে আসিয়া চমকে উঠল। মুখ থেকে হাত সরানোর চেষ্টা করতো, কিন্তু পারল না। ক্লোরোফিন গন্ধে অজ্ঞান হয়ে শরীর নিস্তেজ হয়ে যায়। চোখ বন্ধ হওয়ার আগে স্পষ্টভাবে পরিচিত মুখ দেখতে পেল। পুরোপুরি জ্ঞান হারাতে লুটিয়ে পড়ল কারো প্রশস্ত বুকে। অফিসগামী মানুষ ক্লান্তি নিয়ে ছুটছে বাসার পথে, শান্তির খোঁজে। পরিবারের দেখা পেল, সবার মুখের দিকে তাকালে ক্রান্তি সরে শান্তি আসে। আশরাফ চৌধুরী সবে বাসায় ফিরছেন। সঞ্জনা চৌধুরী চিন্তিত বসে আছেন। স্বামীকে দেখে রেগে বললেন, এতক্ষণে আসার সময় হলো, কতক্ষণ থেকে ফোন দিচ্ছি, ধরছেন না। আশরাফ চৌধুরী হাতের ব্যাগটা রাখলেন, স্বাভাবিকভাবে জানতে চাইলেন, ফোন সাইলেন্ট ছিল, দেখতে পাইনি। কেন, কিছু কি হয়েছে? রেগে আছে কেন? সঞ্জনা চৌধুরী মলিন কণ্ঠে বললেন, আশি এখনো বাসায় ফিরনি। কি বলছো? আসেনি মানে কই গেছে? আরতি কিংবা কোনো বন্ধুর বাসায় গেছে নাকি? ফোন দিয়ে দেখো। সব জায়গায় ফোন দিয়ে শোনা শেষ। তুমি মিটিংয়ে ছিলে বলে আর বলিনি। আশরাফ যদি চিন্তা বলে, মেয়ে কই গেল, এই চিন্তায় অস্থির। আদরের একমাত্র মেয়ে কখনো কোথাও না বলে যায় না, গেলেও ফোন করবে বলে। তবে আজ কি হলো? না, বসে থাকলে চলবে না। সঞ্জনা, আমি বেরোচ্ছি, তুমি ফোন ট্রাই করো। চারপাশে গাঢ় অন্ধকার, কোথাও আলো নেই, শুধু মাথার উপর দেওয়ালের এক ফাঁক দিয়ে ঢোকা এক ফোঁটা চাঁদের আলো কষ্টের সৃষ্টে মেঝেতে পড়ছে। স্যাঁতসেঁতে গন্ধে নাক অস্বস্তি লাগছে। ধীরে ধীরে চোখ খুলতে আসে, প্রথম বুঝতে পারলো না সে কোথায় আছে। মাথাটা ভারী লাগছে, কিছু মনে পড়ছে না। গলায় হালকা ব্যথা, মনে হচ্ছে অনেকক্ষণ ঘুমিয়েছিল, কিন্তু এটা ঘুম ছিল না, অজ্ঞান হয়ে থাকা। সে হঠাৎ উঠে বসতে গেল, হাত মেঝেতে পড়তে আইচ শব্দ করে উঠল। মেঝেতে কিছু একটা ছিল, যেটা হাতে ফুটেছে। চারিদিকে অন্ধকার, এই অন্ধকারে কি করবে? অল্প আলোয় দরজা কোথাও হয়তো দেখতে পেল। হাত দিয়ে দরজার কাছে গেল, দরজা ধাক্কালো, কিন্তু না, বাইরে থেকে বন্ধ। বুকের ভেতর কেমন অদ্ভুত ভয় চেপে বসলো। চোখের সামনে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না, শুধু পাশের দেওয়ালে ইঁদুরের ছোটাছুটির শব্দ শোনা যাচ্ছে। আবারও চিৎকার করতে ডাকল, কেউ আছেন? কে আছেন এখানে? আরশির কণ্ঠ কেঁপে উঠল বদ্ধ ঘরের মধ্যে। কেউ নেই। দিল না, কোনো সারা উত্তর নেই। আরশিয়া বসে পড়ল। বাইরে হালকা গাড়ির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু তা খুব দূরের। মনে হচ্ছে জায়গাটা শহরের বসতি থেকে একটু আলাদা। রাত নেমেছে বুঝতে পেরেছে, কিন্তু কয়টা বাজে জানা নেই। আব্বু আম্মু নিশ্চিত চিন্তায় অস্থির হয়ে যাবে। মাথার দ্রুত গতিতে একটিবার একটাই প্রশ্ন ঘুরছে, কে এনেছে তাকে এখানে? কেন? কী উদ্দেশ্য? আমার কার সাথে শত্রুতা? ঠিক তখনই ভারী লোহার দরজাটা কর্কশ শব্দে খুলে গেল। দরজা বাইরে পায়ের শব্দ দিল। কয়েক সেকেন্ডের মধ্যে মৃদু আলোয় ভেসে উঠল এক পরিচিত চেহারা। সাদা শার্ট, কালো জিন্স, ঠোঁটে হালকা কৌতুক হাসি মিশ্রিত। সে আর কেউ নয়, রিহান মির্জা। আর সে চোখ বিস্ফোরিত হয়ে গেল। আপনি? আপনি এখানে কেন? মস্তিষ্কে চাপা দিতে হঠাৎ কিছু দিলে বুঝতে পারল হয়তো কিছুটা। জানতে চাইল, এখানে কেন এনেছেন আমাকে? রিয়ান ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তার দিকে এক পা করে এগোলো। কণ্ঠ শান্ত, কিন্তু চোখে প্রতিশোধের শীতল রেখা। তুমি ভেবেছিলে আমার সম্মানে আঘাত করবে, আমি চুপ থাকবো? ভুল ভেবেছিলে আসিয়া। গতকাল সবার সামনে যেভাবে অপমান করেছো, সেটা ভুলে যাওয়া মানুষ আমি নই। আমি বাজে কোনো কথা না বলেও বাজে হয়েছি। সবার সামনে থাপ্পড় খেয়েছি, সবাই মানতাম।
কিন্তু আমার পরিবার তুলে কথা বললে এটা মানবো না। আমার পরিবার আমাকে ভালো শিক্ষা দিয়েছে। কিন্তু সবাই ভালো ডিজার্ভ করে না, যেমন তুমি। সো এবার তুমি দেখবে আমার খারাপ রূপ। আর সে রাগে চিৎকার করে উঠল, আপনার সমস্যা কি? আমি তো ভুল বুঝেছিলাম, তাই জানতে পেরেছি। কথা বলার সুযোগ দিন। আপনি বরং। রিয়ান কথা বলার সুযোগ দিল না, জোরে বলল, চুপ। সুযোগ তুমি হারিয়ে ফেলছো। সেই মুহূর্তে যখন আমার পরিবারকে টেনে আনছিলে, সেখানে আমি কিছু করিনি। আর সে নতজানু হয়ে বলল, প্লিজ যেতে দিন। আব্বু আম্মু নিশ্চয়ই চিন্তায় অস্থির হয়ে গেছে। যা করিনি তার জন্য যখন ঘাড়ে পেয়েছি, আজ তা করে না হয় দোষটা পূরণ করি, কি বলো? আশি ভয় পেল, গলা শুকিয়ে এলো, আশেপাশে তাকালো। রিহান এগোচ্ছে, আশি ভয়ে পিছিয়ে যাচ্ছে। অন্ধকার রুমে এখন হালকা আলো আছে। পিছিয়ে যেতে যেতে একসময় দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায় আশিয়ার। রিহান অনেকটা নিকটে গেল, দুজনের চোখ সরাসরি হয়েছে। আশিয়া ঘন ঘন ভয়ার্ত নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। রিহানের মুখশ্রীতে বুকের মধ্যে ধুকপুকানি টের পাচ্ছে। আর আরেকজনের। আর সে গা শিউরে উঠল। রিহান তাকিয়ে রইল তার মুখোমুখি দাঁড়িয়ে, চোখে চোখ রেখে বলল, আই নিড ইউ। তোমাকে চাই মানে চাই মানে চাই। যদি তুমি যদি বউ হয়ে কাছে আসতে চাও তবে এসো, আর না হয় বিয়ে ছাড়াই। একটু থেমে আবার বলল, লেটস স্টার্ট। আমি চরিত্রহীন তার প্রমাণ দেয়। চরিত্রহীনরা কিন্তু সব করতে পারে। রিহানের কথা শুনে আসিয়া ভরকে গেল। কি বুঝতে পারছে না তখন হালকা আলোয় দেওয়ালের লাঠির মতো কিছু একটা রাখা ছিল, দেখছিল। এক হাত বাড়িয়ে খুঁজছে, কিন্তু হাতের নাগালে কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গেল। আরেক হাতে রিয়ানকে ধাক্কা দিয়ে কিছুটা সরিয়ে দিয়ে দু হাতে শক্ত করে লাঠিটা ধরে মাথায় মারার জন্য তুলতে রিয়ান ধরে ফেলল। লাঠিটা ফেলে দিল আর সে হাত মুচড়ে পিছনে নিয়ে যায়। আসিয়া পিঠ ঠেকল রিয়ানের বুকে। আসিয়া ভড়কে গেল। অযাচিত পুরুষের কাছে কাছাকাছি হৃদয়ের মাঝারে উত্তাল সমুদ্রের মতো ঢেউ তুলল। রিহান কিরমির করলো, এত চালাকি ভালো না। এখন বলো কোনটা করবো, বিয়ে নাকি না থাক? তোমার মতো মেয়েকে বিয়ে করে লাভ নেই, বিয়ে ছাড়াই তো। কথা শেষ করলো না, আর সে একে ঘুরিয়ে সামনাসামনি করলো। সাহসী মেয়েটা এই নির্জন জায়গায় এসে ভয় পাচ্ছে, ভয়ে কাঁপছে। গোলাপি রঙের লিপস্টিক দেওয়া ঠোঁট জোড়া ভয়াত্ম কণ্ঠে তেজ নিয়ে বলল, কোনোটাই না। আপনাকে বিয়ে করার চেয়ে সারা জীবন বিয়ে না করে থাকবো, তাও ভালো। তাহলে তাই হোক। ইয়ান ধীরে ধীরে দূরত্ব ঘুচিয়ে আসিয়া তত ভয় পাচ্ছে। পিছনে যাওয়ার উপায় নেই। আবারও সেই দেওয়াল। পালানোর চিন্তা মাথায় আনতে রিয়ান দুপাশে হাত দিয়ে আটকে ধরে খাঁচায় বন্দি পাখির মতো হয়ে বলল। আর সে তখন বলল, প্লিজ এমন কিছু করবেন না, আমি ভুল বুঝেছি। রিয়ান রেগে গেল, কর্কশ কণ্ঠে বলল, ভুল করলে শাস্তি পেতে হবে। রিয়ান দূরত্ব ঘুচালো, নিকটে গিয়ে দু হাতে ঠোঁট চেপে ধরল। রিয়ান মুখখানা কাছে নিয়ে গেল, আর সে চোখ বন্ধ করলো ভয়ে। একটু পর সে জ্ঞান হারালো, লুটিয়ে পড়ল রিয়ানের বুকে। অন্যদিকে চৌধুরী বাড়ির অস্থিরতা। আশরাফ চৌধুরী ড্রাইভার সহ গাড়ি নিয়ে শহরে প্রতিটি জায়গায় ঘুরছেন। আরতির বাসা, বিশ্ববিদ্যালয়, এমনকি কাছের সব বন্ধু, কোনো খোঁজ নেই, ফোন বন্ধ। সানজানা চৌধুরী ঘরে পায়চারি করছেন, বারবার ফোন করছেন, কান্না চাপা স্বামীর সাথে কথা বলছেন। ও কোথায় গেল? কোনো বিপদে পড়ল না তো? শেষে উপায় না পেয়ে পুলিশ স্টেশনে তারা লিখিত অভিযোগ নিল, কিন্তু 24 ঘন্টা না গেলে কোনো স্টেপ নিতে পারবে না। আশরাফ চৌধুরী পুলিশ থেকে সোজা পেরিয়ে বাসায় আসলো। ঘড়িতে রাত 2টো বাজে। সানজানা বেগম মেয়ের খোঁজ না পেয়ে কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে পড়লেন। আর্থিক চিন্তা অস্থির, সারা ঘর জুড়ে পায়চারি করছে। আরশিয়ার মা যখন জানলো আরশিয়া বাড়ি ফেরেনি, তখন তার সন্দেহ হলো আরশিয়ার নিখোঁজের পিছনে রিহান ভাইয়ের হাত নেই তো। সে তো বলেছিল শাস্তি দিবে, হতে পারে শাস্তি দিতে তিনি কিছু একটা করেছেন, কিন্তু শিওর না হতে কাউকে বলতে পারছে না। হঠাৎ মাথায় একজনের নাম আসলো। ফেসবুক ঘাটে একজনের আইডি খুঁজে বের করলো, কিন্তু পেল না। তারপর মনে পড়লো রিয়ান ভাইয়ের সাথে তার অ্যাড আছে, নিশ্চয় তার পোস্টে কমেন্ট বক্স চেক করলে পাওয়া যাবে। মন যা বলে তা কখনো কখনো তা আসলে ঘটে। আর্থিক কাঙ্ক্ষিত আইডিটি পেয়ে গেল। তাড়াতাড়ি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল, মেসেজ দিল। সেকেন্ডের মধ্যে উত্তর। আর্থি অবাক হলো, সে কি তার ওই মেসেজের অপেক্ষায় ছিল নাকি? আর্থি আর মেসেজ না করে সোজা কল করলো। সেকেন্ডের মধ্যে কল রিসিভ হলো। আসসালামু আলাইকুম ভাইয়া। মিহি কণ্ঠে রনির থমকে রইল কিছু সময়। প্রিয় মানুষের অনাকাঙ্ক্ষিত কণ্ঠ হৃদয়ের মাঝে শীতল ঝড় তুলি। সেই ঝড়ে ভালোবাসা আশ্রয় পড়ে রইল মনের মাঝে। আর্থি জবাব না পেয়ে আবারও বলল, ভাইয়া আপনার সাথে কিছু দরকারি কথা ছিল। রোহিত বিরক্ত হলো, বলল, ভাইয়া ভাইয়া করে মুডটাই নষ্ট করে দিও না। এই মুহূর্তে কেউ ভাইয়া বলে ফিলিংসের 12টা বাজায়। আর্থি বোকা বনে গেল, কি বলছে কিছুই বুঝতে পারছে না। কি বললেন? রোহিত হুশ আসলো, সে ভুলভাল বলে ফেলেছে। কথা কাটতে, কি কিছু না,
তুমি কি বলতে চাইলে, কি দরকারি কথা সেটা বলো। রিয়ান ভাইয়া কোথায় আপনি জানেন? কি আজব প্রশ্ন! রিয়ান নিশ্চয় তার বাড়িতে থাকবে। আরতি এবার সাহস নিয়ে আসলো, কথা বলল, আসল কথা ভাইয়া, আশিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভার্সিটি থেকে আমরা বিকেলে বাহির হয়ে যাই, কিন্তু ও বাড়ি যায়নি। ওকে ফোনে পাচ্ছে না। আর সব জায়গায় খোঁজ নেওয়া শেষ, কোথাও নেই। আশির বাবা মা চিন্তায় অস্থির হয়ে গেছে। আমার কেন জানি না মনে হচ্ছে এসবের পিছনে রিয়ান ভাইয়া আছে হয়তো। যদিও শিওর না, উনি বলছিল প্রতিশোধ নেবেন তাই। ওয়েট, তুমি বলতে চাইছো রিয়ান ওকে কোথাও নিয়ে গেছে? আর্থিক শিওর নাই, তাই দোটানা পড়ে পড়ল। আমি তো শিওর বলতে পারছি না, তবে সন্দেহ হচ্ছে, তাই আপনাকে কল দিলাম, যদি একটা খোঁজ দিতেন। রনিদাও কিছু ভাবলো। রিয়ানের রাগ উঠলে মাথা গরম হয়ে যায়, যখন যা ইচ্ছা করতে পারে। আর্থির কল কেটে রিয়ানের নাম্বারে কল লাগালো। রিং না হয়ে ভেসে আসলো এক মহিলার কণ্ঠ। দুঃখী, এক মুহূর্ত সংযোগ দেওয়া সম্ভব না। এইটুকু কথা যেন বিরক্ত লাগলো। কাজের সময় পাওয়া না গেলেও রাগ উঠে যায় রনিত। এবার কল লাগালো বাকি 3 বন্ধুকে। তারা কিছু জানে নাকি? তাদের সাথে কথা বলে জানতে পারলো তারা কেউ কিছু জানে না। তাদেরও সন্দেহ রিয়ান হলেও হতে পারে। ডাইনিং টেবিল খেতে বসেছে সকলে। তারেক মির্জা উপর থেকে নিচে নামলে মুহূর্তে সবার কথা বলা বন্ধ। ইভা নাবিলকে ইশারায় চুপ করতে বলল, বড় আব্বু আচ্ছা চুপ কর। তারেক মির্জা এসে বসলেন। তিনি খাবার টেবিলে কথা বলা পছন্দ করে না। এবারে সদস্য বলতে 2 ভাই, বউ আর 3টে ছেলে মেয়ে। তারেক মির্জার এক ছেলে রিয়ান, আর ছোট ভাই হামিদ মির্জার এক ছেলে মেয়ে ইভা আর নাবিল। নাবিল অনেকটা ছোট। ইভা এবার কলেজে পড়ে। তারেক মির্জা চোখ বুলিয়ে একজনের উপস্থিতি না পেয়ে স্ত্রীর উদ্দেশ্যে বলেন, তোমার ছেলে কোথায়? কালকেও খেতে আসেনি, আজকেও নেই। আজকাল তার দেখা পাওয়া যায় না। সাইমা মির্জা কী বলবেন? রিয়ান যাওয়ার সময় বলে যায়নি, তবে ছেলেকে বাঁচাতে মিথ্যে বললেন। রনিতদের বাসায় গেছে। আজ নাকি রনিতের জন্মদিন, তাই ওখানে গেছে, আনন্দ করবে, সেখানে রাতটা থাকবে। তিনি স্ত্রীর মুখের দিকে চাইলেন। সেই যাওয়াতে সাইমা মির্জা কিছুটা ভয় পেলেন ধরা খাওয়া। তবে তিনি আর কোনো রকম কথা বাড়ালেন না। 2 জন মিলে খাবার দিতে লাগলেন। রাত পেরিয়ে ভোর হয়েছে। কারো নিদ্রাহীন রাত কাটলো, কারো কাটলো শান্তির ঘুম। কেউ চিন্তায় অস্থির, কেউ বা আতঙ্কে স্থির। চারিদিকে সকালে আলো ফুটবে সবে। তখনই আশির ঘুম ভেঙে গেল। আনমোড়া দিয়ে উঠতে কিছু অনুভব করলো। চোখ খুলে তাকিয়ে দেখলো সে রিয়ানের খোলা বুকে শুয়ে আছে। গলাটা ব্যথা করছে, চুলগুলো কেমন এলোমেলো। আশি ভয় পেল। কেবল মনে পড়ল রাতের অন্ধকারে রিয়ান এগিয়ে আসা। তারপর আর মনেও নেই। মনে মনে ভাবতে লাগলো, খারাপ কিছু হয়নি তো? না না, এমন হলে আমি আর ভাবতে পারল না। রিয়ানকে ধাক্কা দিয়ে উঠে পড়ল। রিয়ানের ঘুম ভেঙে গেল। চোখ খুলে আশিয়ার অশ্রুসিক্ত চোখ দেখতে পেল। রিয়ান হেসে উঠল। আশিয়া কলার চেপে ধরল। রেগে বলল, তুই আমার সাথে কি করছিস বল? রিয়ান আশিয়ার হাতের মুঠোয় থাকা কলারটা ছাড়ানোর চেষ্টা করে বলল, আমি চরিত্রহীন, তার প্রমাণ দিতে যা করা উচিত তাই করেছি। এখন চিল্লা, বলো, যা বলার আছে বলো। রিয়ানের কথা শুনে আশিয়া পিছিয়ে গেল। শরীর কেমন অবশ হয়ে এসছে। পড়তে গিয়েও পড়ল না, কোনো মতে দাঁড়িয়ে থাকলো। রিয়ানের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিয়ে বলল, সামান্য কারণে আপনি আমার এত বড় ক্ষতি করলেন? সবার সামনে খারাপ ছেলে, চরিত্রহীন বলা এটা মোটেও সমস্যা নয়। ওখানে শত শত স্টুডেন্ট ছিল। আর সে আর কিছু বলতে পারল না। ধম মেরে মেঝের দিকে বসে পড়ল। রিহান ওর দিকে তাকে ঠোঁট কামড়ে হাসলো। সেই হাসি আসল রহস্য বুঝতে পারল না কেউ। চৌধুরী বাড়ির আকাশ যেন আজ মেঘলা, শান্ত নীর আজ নিস্তব্ধ হয়েছে। সঞ্জনা বেগম আর আশরাফ চৌধুরী মাথায় হাত দিয়ে চিন্তিত মুখে বসে আছেন। রাতভর দুশ্চিন্তায় কারো ঘুম আসেনি। সঞ্জনা বেগম বারবার আশিয়াকে ফোনে কল দিচ্ছেন। এক হাতে তসবি নিয়ে পড়ছেন, অন্য হাতে কপাল চেপে ধরছেন। আশরাফ চৌধুরী বারান্দায় দাঁড়িয়েছেন, মুখ গম্ভীর, চিন্তিত, চোখ লাল। রাত পেরিয়ে সকাল হওয়ায় অস্থিরতা তাকে যেন আরও অস্থির করে তুলছে। এখনো কোনো খবর পাওয়া যায়নি। কেউ টাকার জন্য কিডন্যাপ করে, তবে কেউ তো এখনো ফোন করলো না। বিজনেস কিংবা কোথাও তো তার শত্রু নেই। না, আর ভাবতে পারছে না। গাড়ির চাবিটা নিয়ে আবার বেরিয়ে পড়ল। আর্থিক ঘর জুড়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আর সে চিন্তায় সেও সারা রাত ঘুমায়নি। তারপর ফোনটা হাতে নিয়ে আবার রনিতকে কল করলো। উপাস থেকে ক্লান্তি কিন্তু দৃঢ় কণ্ঠে ভেসে উঠল, চিন্তা করো না, আমি খুঁজেছি। রিহানের ফোনে রাত থেকে কল দিচ্ছি, কল যাচ্ছে না। আর্থির বুকটা ধক করে উঠল। হঠাৎ কেঁদে ফেলল, বলল, আমরা যদি ওকে না পাই তাহলে ভাবতে পারছেন কী হবে যদি ওর সাথে খারাপ কিছু হয়ে যায়? ওপাশে কিছুক্ষণ নীরব থেকে রনিত নরম গলা বলে, তুমি চিন্তা করো না, রিহানা যাই হোক অত খারাপ নয়। খারাপ না হোক, কিন্তু একটা মেয়েকে এক রাত বাড়ির বাইরে থাকা তো ভালো মানুষ নিশ্চয় ভালো চোখে দেখবে না।
রণদীপ সত্যি তো, মানুষকে তো বোঝানো মুশকিল। কিছু মানুষ ওৎ পেতে থাকে কখন কে কী করেছে তা শুনে তার দোষগুণ বানিয়ে চারিদিকে ছড়ায়। আর্থির চোখের জল ভরে উঠল। রনিত উত্তর না পেয়ে কল কেটে বিছানায় বসে পড়ল। রাস্তায় রাস্তায় হেঁটে চলছে আসছে, গন্তব্য অচেনা পথ। এই রাস্তায় কিংবা আশেপাশে কিছুই চেনে না। রিয়ান ওকে নিয়ে আসতে চেয়েছিল, জোর করে হাত ধরে বলেছিল, চলো এখন তোমাকে রেখে আসি, আমার কাজ শেষ। কিন্তু আসিয়ার আগে ঘৃণায় ধাক্কা মেরেছিল, আই হেট ইউ, আমি আপনাকে ছাড়বো না কোনোদিন। রিয়ান উঠে আসিয়ার কাছাকাছি দাঁড়ায়, মুখের সামনে ফু দিয়ে হেসে বলে, কোনোদিন ছাড়বে না? তাহলে ধরে থাকো, কে মানা করছে? এই নাও। এগিয়ে আসলাম বলে আরেক ধাপে এগিয়ে এলো। কাছাকাছি হলো দুজনে। আসিয়া আবারও ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দরজার দিকে হাঁটা ধরল একাই। সেই ধাক্কায় পর পেছনে তাকায়নি। একা একা বেরিয়ে গেছে। এখন একা হাঁটছে, অথচ জানেই না এই হাঁটার শেষ কোথায়। মানুষের ভিড়ের মাঝে একা হয়ে যাচ্ছে সকলে। সকাল থেকে মানসিক দোলাচলে থাকা আশিয়া একা একা হাঁটছিল। অচেনা রাস্তায় গন্তব্য পথগুলো যেন তার ভেতরে অস্থিরতাকে প্রকাশ করছিল। চোখের সামনে ঝাপসা হয়েছিল সবকিছু। একসময় হঠাৎ বুঝতে না পেরে সে সোজা রাস্তার মাঝে আসে। ঠিক তখনই দ্রুতগামী একটা গাড়ি হর্ন বাজিয়ে তার সামনে এসে মুহূর্তের মধ্যে কারো শক্ত হাত তার কবজি টেনে ধরে রাস্তা ধারে। দেখে চলবেন তো? এত কি ভাবছেন? কঠোর ধারালো কণ্ঠ শুনে আসিয়ার হুঁশ আসে। তখন তাকালো সামনে। তার সামনে দাঁড়িয়ে আছে এক যুবক। বয়স খুব বেশি নয়, সর্বোচ্চ ২৭-২৮। লম্বা দেহ, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালো শার্ট আর জিন্স পরা, চোখে তীব্রদীপ্ত হালকা দাড়ি আর চোয়ালে দৃঢ় ছাপ তাকে যেন আরো আকর্ষণীয় করে তুলছে। আসিয়া কিছু বলতে গিয়ে চুপ হয়ে যায়। যুবকটি আবার বলল, এভাবে আনমনে হাঁটছিলেন? এক্ষুনি একটা দুর্ঘটনা হয়ে যেতে পারত। আসিয়া বাড়তি কথা বলল না, শুধু বলল, ধন্যবাদ বাঁচানোর জন্য। আমি আসলে রাস্তা চিনি না, তাই আর কিছু কারণে চিন্তিত ছিলাম। কিছুক্ষণ নীরব থাকার পর ছেলেটি বলল, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়েছি। এভাবে একা অচেনা রাস্তা হাঁটা নিরাপদ? আসিয়া প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে যায়। এক অচেনা মানুষ, তাকে বিশ্বাস করা কি ঠিক হবে? কিন্তু যুবকের কণ্ঠস্বর আর চোখের ভরসাটুকু যেন তাকে আশ্বস্ত করলো সে জীবন বাঁচাতে পারে, আর তার মধ্যে নিশ্চয় খারাপ উদ্দেশ্য থাকবে না। দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে মাথা নেড়ে রাজি হয়ে যায়। ছেলেটা একপাশে ইঙ্গিত করে, চলুন ওদিকে আমার গাড়ি। আসিয়া নীরবে তার সঙ্গে হাঁটতে থাকে। ছেলেটা গাড়ির দরজা খুলে দিল আর সে সামনে বসলো। গাড়ি চললো সামনের দিকে। ছেলেটা এবার আসিয়ার মুখের দিকে তাকালো। ভীষণ মিষ্টি চেহারা, তবে মিষ্টি মুখখানা কালো আধারে ঢেকে নেমেছে, যা খুব একটা ভালো লাগছে না। তারপর জানতে চাইলো, আপনার বাসার ঠিকানাটা বলুন। আসিয়া বলল। ছেলেটা একটু অবাক হলো, বলল, এত দূরে একা কী করতে এসেছেন? আর সে জানা নেই সে ঠিক কত দূর। তাও সে জানতে চাইলো, কত দূর এটা? শহর থেকে প্রায় ২ ঘন্টা রাস্তা। আপনি কিভাবে এখানে আসলেন? আসিও উত্তর দিলেন না। তাই ছেলেটি আরও জিজ্ঞাসা করলো। ভাবলো হয়তো তিনি বলতে চান না। সকালে শুনশান রাস্তায় ছুটে চলেছে গাড়ি। আর সে মাথা এলিয়ে কিছু ভাবছে, কাল রাতের কথা। অন্য কিছু বুঝতে না পারলো, কিছু তো একটা হয়েছে সেটা বুঝতে পারলো। আশরাফ যদি আবার বাড়িতে আসলেন কিছু দরকারে, দরকারি জিনিসটা নিয়ে। আবার যাওয়ার জন্য পা বাড়াতে কেউ একজন সামনে এসে দাঁড়ায়। দীর্ঘ ২ ঘন্টা পর এসে থামলো চৌধুরী বাড়ি গেটের সামনে। ছেলেটি নেমে আসিয়াকে বলল, মিস নামুন, এসে গেছি। আসিয়া চোখ খুলল। তার চোখ লেগে গেছিল, বুঝতে পারেনি এসে পড়েছে। আসিয়া নেমে পড়ল বাড়ির দিকে। ছেলেটির দিকে তাকিয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে উপকারের কথা আমি কখনোই ভুলব না। ছেলেটা হাসল, সেই হাসতে সে মাধুর্য মেশানো, বলল, মোস্ট ওয়েলকাম। তাহলে যাই? ছেলেটি তড়িঘড়ি করে জানতে চাইল, মিস আপনার নামটা তো জানা হলো না। আসিয়া তির্যক হেসে বলল, আসিয়া চৌধুরী। ওকে, এবার যেতে পারেন। ভালো থাকবেন, আর নেক্সট টাইম দেখে শুনে চলবেন। সবসময় কিন্তু আমার মতো কেউ বাঁচাতে আসবে না। এই শহরের মানুষ বড়ই স্বার্থপর। রাস্তায় মানুষ মরলে দেখলে তারা বাঁচানোর বদলে ছবি তুলে পোজ দেওয়ার জন্য হাসতে হাসতে ছেলেটা বলল। তার কথার বিপরীতে আসিয়া একটু হাসলো, তারপর পা বাড়ল দরজার দিকে। ছেলেটি তাকিয়ে রইল আসিয়াকে, আর দেখা হলো না। গাড়ি ঘুরে চলে যাওয়ার আগে বাড়ির দিকে চোখ বুলালো, তার চলে গেল। আসিয়া কলিং বেল চাপলো। মুহূর্তে সানজানা বেগম দরজা খুলে দিল। মনে হচ্ছিল তারই অপেক্ষা ছিল। মেয়েকে পেয়ে সেখানে জাপটে ধরলেন, বললেন, তুই ঠিক আছিস দেখে ভালো লাগছে, আয়। আর সে ধীর পায়ে ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমের সোফায় নজরে দিতে সে চমকে উঠল। সে কি ভুল কিছু দেখেছে? না, সে ভুল দেখছে না। তার বাবার পাশে রিয়ান বসে আছে, শুধু বসে না, এসে গল্প জুড়ে দিচ্ছে। আশরাফ চৌধুরী মেয়েকে দেখে এগিয়ে আসলেন।
আহ্লাদে মেয়েকে পেয়ে চিন্তা মুক্ত হলো। আর সে নিশ্চুপ তাকিয়েছে। রিয়ান তার দিকে তাকে হাসছে। আর সে চোয়াল শক্ত হয়ে গেল। তার সামনে গিয়ে জানতে চাইল, আপনি এখানে? রিয়ান কিছু বলার আগে সঞ্জনা বেগম বলল, ছেলেটা আমাদের সব বলেছে। ওর কাছে আমরা কৃতজ্ঞ। আর সে বুঝলো না এই লোকটার কাছে তার কিসের কৃতজ্ঞ। তাই জানতে চাইল, কি বলছে, কিসের জন্য? আশরাফ চৌধুরী আগে বলতে শুরু করল, রিয়ান তো তোকে বাঁচিয়েছে। কোন ছেলে নাকি তোকে কিডন্যাপ করেছিল, সে তোকে চিনি বলে পিছু নেয় এবং সুযোগ বুঝে তোকে বাহির করে আনে। রাত হলে যাওয়ার জন্য ভোরবেলার বাড়ির পথে রওনা দিসলি। তুই নাকি মাঝপথে নেমে গেছি, মানুষ একসাথে দেখলে অন্য কিছু ভাবতে পারে। আর সে অবাকের চরম পর্যায়ে পড়ে যায়। রিয়ান তার দিকে তাকিয়ে এখনও হাসছে। আর সে বাবা মার সামনে কিছু বলতে পারল না। তার আপাতত ভালো হয়েছে, নয়তো কোথাও উত্তর দেওয়া ছিল না। তারপর দাঁতে দাঁত পিষে বলে, সেই ছেলে উনি দেখেন, তাহলে শুনুন কে সে ছেলে। তাকে তো জেলে দেওয়া উচিত। এত বাজে ছেলের বাবা মা শিক্ষা দিতে পারেনি মেয়েদের সাথে কেমন ব্যবহার করতে হয়। রিয়ান ভুরু কুচকে তাকালো। আবারও সেই ভুল। যদিও এবার বলার যথার্থ কারণ আছে। সে বলল, আঙ্কেল, আমি তো ছেলেটাকে চিনি না। আর সে চিনলে বলো। আর সে কিরমির করে তাকালো, বলতে পারল না, শুধু বলে, চিনি না, তবে এইটুকু জানি সে আর যাই হোক ভালো ছেলে তো নয়। রিহান আশিয়ার দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। আশিয়া রেগে যায়, ইচ্ছে করে খুন করতে। বাবা মায়ের সামনে এত ভালো পাত্র সাজল, তবে সে এর শোধ নিবে। রিহান আবার উঠে দাঁড়ালো, সবাইকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল আন্টি, আজ তাহলে আসি। অন্য কখনো আবার দেখা হবে। আমাদের বাসায় বেড়াতে যাবেন। আব্বুকে তো আপনি চেনেন। সানজানা বেগমের স্বাদ বাঁধল, বললো, এত বড় উপকার করলে কখনো ভুলবো না, তুমি খেয়ে যাও। না না আন্টি, আজ যাই, অন্যদিন এসে খাবো। রাতে বাসায় ছিলাম না, কাউকে কিছু বলিনি। আম্মু নিশ্চয়ই চিন্তা করছে। তিনি আর আটকালেন না, রান্নাঘরে চলে গেলেন। আশরাফ চৌধুরী ফোন আসলে তিনি কথা বলতে বলতে এক সাইডে যান। আসিয়া আশেপাশে দেখলো রিহানের সামনে আসলো, গলা চেপে ধরে বলল, এখন ভালো সাজতে এসেছেন অভদ্র বেয়াদব লোক। রিহান কলার ধরা হাতটা চেপে ধরল, বলল, সবসময় তেরে এত কাছে এসো তুমি, অথচ অভদ্র আমায় বলছো, কেমন শুনতে লাগে না? আসে ঝট করে শার্টের কলার ছেড়ে দিল, রাগি করলে তাকিয়ে বলল, দিন আমারও আসবে, আপনাকে কি করে দেখব? কি করবেন, আদর? ছি, তুমি না ভদ্র। আসিয়া চোখ গরম করে তাকালো, তারপর চলে গেল ঘরে। রিহান শুধু হাসলো আর বলল, এমনিতে রাগিনী হলো বড্ড বোকা পাখি। প্রেমাঙ্গন প্রথম পর্ব। পুরো গল্প প্লেলিস্টে পেয়ে যাবেন। 4টা পর্ব হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।